এবার সেই রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা, চলছে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি, যেখানে ছাত্ররা অভিযোগ করছে যে তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকেরই, এবং একটি নতুন রাজনৈতিক দলের উত্থানকে অনেকেই হুমকি হিসেবে দেখছে। পাল্টা অভিযোগ করছে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তরুণরা রাজনৈতিক দল গঠন করলে মেনে নেবে না জনগণ। অনেকের এই রাজনীতিতে সামনের দিনের মেরুকরণ কি হতে যাচ্ছে, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ফার্নেস জুড়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি রাজনীতিতে ঐক্য অনৈক্য। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখছি যে ঘোষণা এসেছে যে তরুণরা এ মাসে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দুপক্ষ থেকেই শুনতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো তো অনেক আগে থেকেই বলছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনৈতিক দল হয় সেটি জনগণ মেনে নেবে না। অন্যদিকে আবার তরুণরা অভিযোগ করছে যে নতুন একটি রাজনৈতিক দলের উত্থানকে রাজনৈতিক দলগুলো হুমকি হিসেবে দেখছে, তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকের। বাস্তবতাটা আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ। তরুণদের রাজনৈতিক দল, এটা এখানে এসে আমি শুনতে পারলাম প্রথম। এর আগে শুনেছি যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। আমার কাছে যতটা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলেছেন যে তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক। মহাসচিব বলেছেন মহাসচিবের মতো, কিন্তু আমি তারেক রহমানের কথা বলছিলাম। আমি এখানে এসে যে কথাটা শুনলাম এবং আমি যতটুকু জানি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদেরকেই উৎসাহিত করেছেন যে তাদের গণ অভ্যুত্থান প্রেক্ষিতে যেন তাদের স্বপ্ন আত্মসাৎ না হয়ে যায়, মানে সেটাকে ধরে রাখার জন্যে তারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা দল গঠন করবেন। তার প্রতি তিনি প্রচ্ছন্ন সমর্থনও দিয়েছেন, উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই বক্তব্যের বিতর্ক শুরু হয়েছে। কোনো তরুণ বা ছাত্রদের উদ্যোগকে কেউ নিষেধ করেছে, কেউ উৎসাহ দেয়নি অথবা সমর্থন জানায় নাই, এটা আমার চোখে খুব একটা পড়ে নাই। বিতর্কটা হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের সঙ্গে থেকে রাজনৈতিক দল গঠনটাকে সরকারের নিরপেক্ষতা মানে বিতর্কে পড়বে, এই কথা বলা হয়েছে। যেহেতু এই সরকারের অধীনে আমরা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের প্রত্যাবর্তন করি, এটাই মুখ্য কথা। কিন্তু নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছে সরকার এবং সরকারের প্রচ্ছন্ন ছায়ায় অথবা সমর্থনে এই রাজনৈতিক দল গঠন হচ্ছে, তাহলে নির্বাচনে স্বাভাবিক নিয়মেই সেই দলটি আলাদা দৃষ্টিতে, আলাদা সুবিধা, আলাদা ভূমিকায় থাকবে। তো সেই জায়গাটায় নির্বাচন নিয়ে বিতর্ক হবে, প্রশ্ন দেখা দেবে। এটা মানে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ব্যাখ্যা করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে সুনির্দিষ্ট লক্ষ্য এবং কর্মসূচির ভিত্তিতে। এটা তার রাষ্ট্রীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এই কারণে যে মানুষ, যে কেউ একটা মানুষও যদি নির্দিষ্টভাবে ভিন্ন মত বা ভিন্ন চিন্তা করে, সে অধিকার তার আছে, সেগুলো তো বলার কিছু নাই। আর এই গণ অভ্যুত্থানের পরপরই বিভিন্নভাবে বিভিন্ন স্বপ্ন লক্ষ্য আসতে পারে, তবে তার একটা জবাবদিহিতা থাকতে হবে। যেমন এই যে বাংলা মোটরের কাছে রূপায়ণ টাওয়ার, সেখানে 2টি ফ্লোর এই নতুন ছাত্ররা এবং তরুণরা সেটা বিশাল অফিস বানাইছে। আমি যাই নাই যদিও, কোনদিন লোকমুখে শুনেছি। এই অফিস তারা কিভাবে পেল? ধরেন আমরাই একটা রাজনৈতিক দল করি, স্বাভাবিক কারণে বছরান্তে তাদের হিসাব নিকাশটা আমাদের নির্বাচন কমিশনকে জানাতে হয়, এর উৎস জানাতে হয়, এর সব কিছু তাদের নলেজে রাখতে হয়। তাদের উৎসটা কি? তারা তো তরুণ, তারা তো ছাত্র, তারা তো ব্যবসাদারও না।
তাদের এখনো রাজনৈতিক দলই গঠন করে নাই। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটাকে তারা গঠন করেছে। বৈষম্য বিরোধী যেটার একটা আমরেলা বিশেষ ছিল, এই ছাতানিসে সকল ছাত্র সংগঠন ছিল যারা গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে, একেবারে গত সরকারকে উচ্ছেদ করেছে। কিন্তু তারা এই ধরনের দুটি অফিস ওই জায়গায় করেছে, উৎসটা কিন্তু এখনো তারা জানায়নি বা আমরাও জানি না। তো স্বাভাবিক কারণে এখানে আমার তো ধারণা 25-এর ঊর্ধ্বে কোনো বয়সের ছেলেরা আছে, এটা এখন আমার চোখে পড়েনি। তো 25-এর ঊর্ধ্বে যদি না যায়, আমরা ছাত্র সংগঠন করতাম, তো সেই সংগঠন হয় আমাদের যে প্রধান রাজনৈতিক দল ছিল তার কাছ থেকে আমাদের সহযোগিতা বা আমাদের যারা সুমনাই দায়িত ছিলেন তারা সহযোগিতা করতেন। এদের কারা উৎসটাকে রাজনৈতিক দলই তো নয় তাদের এখনো পর্যন্ত। এই জিনিসগুলো সামনে আসবে এবং তাদেরকে স্বচ্ছতার প্রশ্নেই এটা পরিষ্কার করতে হবে, না হলে আরো বেশি বিতর্কে তারা জড়িয়ে যাবে এবং সেই জড়ানোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। কারণ এটি এই মানে গোষ্ঠী শ্রেণী বা যারা সমন্বয়ক, এরা জাতির খুব আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করছে, কিন্তু তারা কোনো রকম বিতর্কে পড়ুক ব্যক্তিগতভাবে আমি চাই না। জবাবদিহিতার মধ্যে তারা যদি থাকে, স্বচ্ছতার মধ্যে থাকে, তাহলে ভালো হবে। জনাব শামসুজ্জামান দুদু, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো কতটা আসলে জবাবদিহির জায়গাটা তৈরি করতে পারছে বা স্বচ্ছতার জায়গাটা তৈরি করতে পারছে? বারবারই তো আমরা পত্রিকার পাতা কিংবা গণমাধ্যমে এই সংবাদগুলো দেখি যে চাঁদাবাজি, দখলদারি রাজনৈতিক দলের কর্মীরাই নিয়ন্ত্রণ করছে। এর জন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, একাধিক কর্মীকে তারা এই অভিযোগ যাদের উপরেই বর্তিয়েছে তাদের বহিষ্কার করছে। এবং আমাদের পার্টি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সুনির্দিষ্টভাবে বলেছেন তাদেরকে আইনের আশ্রয় মানে আইনে সোপর্দ করার জন্য। এবং ইতিমধ্যে বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। পুলিশ যদি সঠিক ভূমিকা পালন করতে আরো বেশি হতো যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। তো আমি আমার দলের ব্যাপারে বললাম, কিন্তু সমন্বয়কদের ব্যাপারে যারা এই অভিযোগগুলো উঠেছে, আপনি তো কোনো সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের কথা বলেননি। শ্রেণীপেশার সব থেকে এখন শক্তিশালী অংশ হচ্ছে ছাত্র তরুণরা। তাদের বিরুদ্ধে যে অভিযোগ যদি উঠে থাকে, তারা কি পদক্ষেপ নিয়েছে তারাও সেটা বলতে পারে, তাহলে পরে অভিযোগের মাত্রা কমতে থাকবে। এবং আমার মনে হয় যে সবাই মিলে এই দুষ্কর্মের দিকে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকে নজর দিলে এটা কমতে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব রহিন হোসেন প্রিন্স, ছাত্রদের নতুন রাজনৈতিক দলে মাসে গঠন হতে যাচ্ছে, নানামুখী আলোচনা তো রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি। ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছে যে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার আস্থা কতটুকু আছে সেটি একটি প্রশ্ন, এবং প্রধান উপদেষ্টার এই যে তরুণদের প্রতি উৎসাহ কিংবা সমর্থন, সেটি আসলে নিরপেক্ষতার জায়গায় প্রশ্ন তুলবে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দেখুন, প্রথমে প্রধান উপদেষ্টা তিনি কিসের? একটা অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই সরকার তো কোনো গোষ্ঠী, কোনো দল তাদের না, একটা আন্দোলনের মধ্য দিয়ে যারা অংশগ্রহণকারী সবারই সরকার। সুতরাং সেই বিবেচনায় ওনার উচিত, আমরা ওনাকে সামনেও বলেছি, এখনো বলি, প্রতিদিনই বলবো, সেটা হচ্ছে ওনার একটা নিরপেক্ষ পজিশন বজায় রাখা, অন্তত পক্ষে যতক্ষণ দায়িত্বে আছেন। আর দায়িত্বের বাইরে যে উনি তো যে কোনো দল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের অন-11-এর সময় তিনি চেষ্টাও করেছিলেন, কিন্তু পরে তিনি ক্ষান্ত দিয়েছিলেন। কিন্তু আবার তিনি যদি মনে করেন যে কোনো একটা নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দল করার দরকার, সেটা উনি করতে পারে। তবে এইসব করা উচিত হচ্ছে ওই ক্ষমতার পদ থেকে অব্যাহতি নেওয়ার পরে। আর হচ্ছে ক্ষমতায় থাকা অবস্থায় এমন কিছু করা উচিত হবে না, এটা নৈতিক না, অনৈতিক এবং অগ্রহণযোগ্য। সেটা হচ্ছে উনি বিশেষ কোনো গ্রুপ বা কাউকে উনি যদি প্রমোট করেন। তো বিশেষ করে এইবারের সাক্ষাৎকারে যে কথা আপনি তো যেটা বললেন, এর বাইরেও তিনি বরঞ্চ ওর বাইরে আর একটা দল করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তা আমি তো বললাম করতেই পারেন, তিনি ব্যক্তি, কিন্তু ক্ষমতায় থেকেই করলেই খুবই স্বাভাবিক, তিনি তো আর নিরপেক্ষ থাকছেন না, সেটাই কিন্তু প্রমাণিত হয়। তা আমি আশা করব যে এই ব্যাপারটায় উনি নিজেকে আরও স্পষ্ট করবেন। সেটা স্পষ্ট না করলে কি হবে জানেন,
যেমন যেমন না, বাস্তবতা কি যে আমরা যে নির্বাচনটা চাই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, হ্যাঁ, সেইটা যদি চাই, সেটা না হলে তো আর ভালো নির্বাচন হয়েছে বলা যায় না। তো তার তো একটা অন্যতম বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে যে সরকার ক্ষমতায় থাকবে সে হচ্ছে দল নিরপেক্ষ সরকার। তো উনি যদি এই ধারা চালাইতে থাকে এবং অন্য উপদেষ্টাদের কেউ কেউ যদি ওইখানে থেকে দল গঠন সহ অন্য কিছু প্রচার করে, তাহলে তো প্রশ্নবিদ্ধ হবে এবং আমাদেরকেও কি বলবো যে ওনাদের সম্পর্ক আমাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এবার আমি একটা দুইটা কথা একটু বলতে পারি। এই যে আপনি যে শিরোনাম মানে ভূমিকা বলে রাজনীতির ঐক্য অনৈক্য, আমি একেবারে ছোট ছোট করে বলি। দেখুন, একটু মনে রাখা দরকার, আমাদের তো ব্যক্তি, এক একজন ব্যক্তির চিন্তা আছে, রাজনৈতিক দল এক একটা আদর্শ, তাই না, যার যার মতো করে। তা আপনি রাজনৈতিক দলগুলোর সবসময় তো ঐক্যমত্য আমি আশা করবেন না, ওটা তো ভুল চিন্তা। যার যার আদর্শ সে বাস্তবায়নের চেষ্টা করবে, জনগণের কাছে বলবে, জনগণ যেটাকে গ্রহণ করবে তাই। হ্যাঁ, কতকগুলো জায়গায় ঐক্য থাকতে হবে। ধরেন দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, কোনো একটা বিপদে পড়লাম, তখন করণীয় কি, সেই জায়গায় ঐক্য থাকবে। আর যে নীতি আদর্শ তার জায়গাতে তার মতো থাকবে। যেমন ধরে নেন, বোঝার জন্যে যে আমরা যদি এটা সবাই মিলে ঠিক করতে পারি যে একটা রাজনৈতিক দল, এটা অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বটেই আছেই, কিন্তু আমি রাজনৈতিক দলের কথাটা বলছি, তাকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে গেলে মিনিমাম তার 3টা ইন্ডিকেটর যদি আমরা বলি, যে একটা হচ্ছে, একটা তো আছে কিভাবে তার কর্মী সংগ্রহ করবে তার নীতি আদর্শ দিয়ে, আমি ওই আলোচনায় যাচ্ছি না, যে সে তার কর্মসূচিগুলো গ্রহণ করছে সমস্ত দলের কর্মীদেরকে ইনভলভ করে। দ্বিতীয়ত, নেতৃত্ব নির্বাচন করছে গণতান্ত্রিকভাবে ভোটে। তৃতীয় হচ্ছে আর্থিক স্বচ্ছতা থাকবে। তা ধরেন এই ব্যাপারে আমরা ঐক্যমত্য যদি হতে পারি, কিন্তু যার যার নীতি আদর্শ প্রচারের জন্য তারা তাদের কাজ করবে। এই বিবেচনা করলে কেউ যদি কারোর আমরা বিরোধিতা করি, বিএনপি যদি কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে কোনো পয়েন্টে, আর কমিউনিস্ট পার্টি যদি বিরোধিতা করে, তাহলে এটাকে অনৈক্য বলাটা আমি যথাযথ মনে করি না। এটা আমি একটা ইন্ডিকেটর হিসেবে বোঝার জন্য বললাম। এবার আসি যাদেরকে নিয়ে এই যে দলের কথা বলছে, আমি এটাকে জানি না কে কীভাবে নেবেন। আমি কিন্তু এটাকে অনেক সময় মিডিয়ার বাড়াবাড়ি দেখছি। মিডিয়ার বাড়াবাড়ি কেন, এইটা কি আপনি আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু আমি বলবো যে আপনারা খোঁজ নেন, আমি আরও খোঁজ নেব, যে ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের পরে দেখবেন বেশ কয়েকটা রাজনৈতিক দল কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং হয়ও। এমনকি এর আগে যে ম্যানিপুলেটেড নির্বাচন শেখ হাসিনা করলো, তখন সে নতুন নতুন দলের জন্ম দেয়নি, হয়েছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আপনার আর বিশেষ করে এই ধরনের একটা আন্দোলন সংগ্রামের বিজয়ের পরে হোক, গণ অভ্যুত্থানের পরিবেশ হোক, অন্য জায়গায় আরও অনেকগুলো রাজনৈতিক দল হয়। আমি তো মনে করি দেখবেন যে ইলেকশন যদি আমরা যে সময়ের কথা বলছি এই সময় করি, আপনি দেখবেন যে বহু রাজনৈতিক দল বাংলাদেশে হচ্ছে, কিন্তু সেগুলো ছাড়িয়ে একটা রাজনৈতিক দলগুলো নিয়ে এই আলোচনাগুলো বেশি হচ্ছে কেন? হয়তো তার বাস্তব কারণ আছে, যে আন্দোলনে যারা ছিল, যাদেরকে নানাভাবে এখনো সামনের সারিতে দেখা যাচ্ছে, তারা একটা দল করতেছে, তা করতেই পারে। কিন্তু মনে রাখতে হবে এই দলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমি বলবো যে এক অংশের এই অর্থে, কারণ কে না জানে যে বৈষম্য বিরোধী একসময় এই ছাত্র আন্দোলনে তো বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, আমরা সমর্থন করেছিলাম, কিন্তু এখন তো ছাত্র সংগঠন যার যার মতো কাজে ফিরে গেছে, রাজনৈতিক দলগুলো তার কাজে গেছে। এবং এই আন্দোলনে যে সাধারণ ছাত্রছাত্রীরা যে পরিমাণ ছিল, তারা সবাই তাদের লেখাপড়ায় ফিরে গেছে। এমনকি এই আন্দোলনের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতন হয়েছে, তাদের অনেকেই তো, আমি তো জানি যে অনেকগুলো ছাত্র সংগঠনে তার মতো তারা যোগ দিয়েছে, অনেক রাজনৈতিক দলগুলোতে তারা যাচ্ছে, কিন্তু তার এক অংশ রাজনৈতিক দলগুলো তো ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, যে কেউ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। জবাবদিহিতার বিষয়ে বলছিলেন, একটু প্রশ্ন রাখতে চাই, ফান্ডিং করছে কারা, আসলে কি বাস্তবতা তাই কিনা? আমি তো সেটা আমাকে যদি বলেন, যেমন প্রথম কথা, আমি কোশ্চেন করার আগেই তো তারা যদি এটা বলে দেয় তা ভালো, এবং এটা বারবার জানার জন্য বলে দুদু ভাই খুবই কারেক্টলি বলেছেন, এটা দেশবাসীরও জানা উচিত যে আমরা যারা নিবন্ধন নেওয়া রাজনৈতিক দল, এবং তারাও যদি রাজনৈতিক দল করে নিবন্ধন নিতে হবে, এখনকার যে নিয়ম, এই নিয়মে কিন্তু আমাদের একেবারেই প্রতি বছরে অডিট রিপোর্ট জমা দিতে হয়। অডিটরদের, যারা অডিট করে তাদেরকে দিয়ে দিতে হয়, এবং নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো প্রশ্ন করতে পারে, এবং তারা যদি আমরা কোনো ভুল ত্রুটি অন্যায় করি ব্যবস্থা নিতে পারে। আমি আমার দলের কথা বলতে পারি, আমি তো বলি যে 100% আমাদের সব কিছু থ্রু ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। যে টাকা আমরা চাঁদা পাই বা আমরা সংগ্রহ করি, ব্যাংকে যাই, ব্যাংক থেকে এনে খরচ করি, এই স্বচ্ছতার মধ্যে আছে। তা আমি বলি যে এইবার ধরেন একটা যে আমরা
এই স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে হটিয়ে দিলাম, তা তার তো অনেকগুলো ফ্যাসিস্ট তো অনেকগুলো প্রবণতা থাকে। তার তো অন্যতম প্রবণতা ছিল এই স্বচ্ছতা জবাবদিহিতা ছিল না। তা আমরা যারা এর বিরুদ্ধে সংগ্রাম করলাম, বা কেউ কেউ যদি কোড আনকোড মনে করে যে কেউ পাইনি আর, তাহলে তো তার আগেই নিজের দায়িত্ব স্বচ্ছতা জবাবদিহিতা সব কাছে নিশ্চিত করা। এখন যদি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে, আমি শুধু অর্থ না, 3টা পয়েন্টে বলছি। ধরুন, সে কি নীতি আদর্শ গ্রহণ করবে, সে তার নেতৃত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচন করবে এবং আর্থিক, এই কাজ যদি করে, তাহলে আমি তো কোনো দলের কেন তাদের বিরুদ্ধে বা কি বলবো তাদের প্রতি ক্ষুব্ধ হওয়া বা একটা হচ্ছে বলে কেউ ভয় পাওয়ার আমি তো কোনো কারণ দেখি না। এই কারণে, কারণ তারা তো তাদের লোক নিয়ে করবে। এমনকি তারা যদি যে আদর্শ করে, সেই আদর্শ বিবেচনা থেকে কোনো দল থেকে কেউ যদি চলে যায়, যেতেই পারে, তাহলে তো সেই দলেরই উচিত হবে তাদের ওই লোকগুলোকে ধন্যবাদ জানানো, যে ঠিক আছে, তাও আমার এইখানে যখন ছিল তখন হয়তো আমার আদর্শকে তার পছন্দ হয়নি, আদর্শ পছন্দ হচ্ছে। তো এই ক্ষেত্রে স্বচ্ছতাই তো জরুরি কাজ। স্বচ্ছতা যদি না থাকে, এবং ইতিমধ্যে এই প্রশ্ন তো উঠেছে, আমি তো ওই স্বচ্ছতা না, আমি তো আরেকটা স্বচ্ছতার আপনার এখানে এই সুযোগে দাবি জানাই, যে একটা তো হচ্ছে যে যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল করলে এটা গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার কথা। এবং সেটা তারা যে ওত নিয়েছে, ওত নিয়ে যে দায়িত্ব পালন করছে, এটা বরখেলাপ। জনাব রুহুল হোসেন প্রিন্স, শোনা যাচ্ছে যে এ মাসেই সংস্কারের রূপরেখা চূড়ান্ত হতে পারে, এই মাসেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হতে পারে। যখন আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সরকারের সাথে এক ধরনের মুখোমুখি অবস্থানে, তখন আসলে আমরা ঐক্যমতে পৌঁছাবো কিভাবে? আমি সে আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেশবন্ধুর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রুহুল হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, যে এ মাসে আমরা শুনতে পাচ্ছি যে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হবে, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শুনছি, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কি না? আমি ঐক্যমত্যের আগে বলি, আমি যেখানে আগের আলোচনায় করছিলাম, যদি আমি ভুল না করে থাকি, বলছিলাম যে তাহলে এরা যদি যেটা করতে চায় সেটা করায় তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এই রকম চিন্তা করে যে এইটা দলটা করার জন্য সে বিভিন্ন দল থেকে দল ছোট লোক বা কিছু, আমি লোভী শব্দটা এই অর্থে ব্যবহার করব, ইমিডিয়েট কিছু পাওয়ার জন্য এইরকম নিয়ে কিছু করতে চায়, তাইলে কিন্তু কোনো নীতি আদর্শর কোনো দল গড়ে উঠবে এটা ভাবার কোনো কারণ নাই, এটা মনে রাখতে হবে। তারপর এটা হোক। আর যেটা বলতেছেন যে এই যে ঘোষণাপত্র টত্র যে অন্য জায়গায়, এই আলোচনা তো বোধহয় হয়ে গেছে, এটা নতুন করে এটা আলোচনার আমি কিছু দেখছি না। আপনি এখানে অনৈক্যের ব্যাপারটা নেই, বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকার তার ফেলিওরের জায়গাটা প্রথম যদি বলেন, সেটা কি জনজীবনের যে সংকট, সেইটা তো তার যে এই যে আপনি জিনিসপত্রের দামের ব্যাপারে, জনজীবনের নিরাপত্তা বিষয়, এই জায়গাটাই তো তারা করতে পারলো না। তাহলে আপনি কি বরঞ্চ গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গায়, সেইটা যদি গুরুত্ব না দিয়ে আমরা অনেক কিছু শব্দ সামনে নিয়ে আসি, তাতে হয়তো আপনি টেলিভিশন আলোচনায় অন্য জায়গায় আমরা মনে পড়তে পারি যে এই ইস্যুগুলোই কিন্তু প্রধান, কিন্তু গ্রামে গঞ্জে যান, এইখানে আপনার টেলিভিশন সেন্টার থেকে নেমে রাস্তায় আমি রিক্সায় উঠি, হেঁটে চলি, দেখবেন মানুষ কিন্তু তার ক্ষুব্ধতা তার নিজের জীবনের সাথে মিলিয়ে যেটা সেটাই কিন্তু বলছে, তার কাছে এটা কিন্তু কোনো গুরুত্ব থাকবে না, গুরুত্বহীন হয়ে যাবে। কিন্তু গুরুত্বহীনতার এই সময় আমি কোশ্চেনটা এই কারণে করছি, এইটা করার মধ্য দিয়ে কী হবে জানেন, যারা এখন আছে তাদের বিরুদ্ধে নেগেটিভ ধারণা হবে, আর যে পতিত স্বৈরাচার যাদের কথা বললাম তাদের সম্পর্কে যত নেগেটিভ ছিল, বরঞ্চ তাদের অনেক স্পেস করে দেওয়ার সুযোগটা হবে। তার মানে পুরো গণঅভ্যুত্থানে এই যে শত শত মানুষের জীবন দেওয়া, এই যে মানুষ আহত হওয়া, তারা এখনো রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে, সেইগুলোকে কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধর জায়গায় চলে আসবে আমরা যদি প্র্যাকটিক্যাল কাজ না করতে পারি। সুতরাং এইটাই সহজ সমাধানকে কেন জটিল করা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। তাহলে তো আমাদেরকে প্রশ্ন তুলতে হবে অন্য উদ্দেশ্য কিনা। অন্তর্বর্তীকালীন সরকার সে তার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করুক, যতটুকু সংস্কারের কাজ আমরা প্রথম দিনই যেটা বলেছি, আমরা তো এখন আপনি সংস্কারের নামে যদি আজকে আপনাকে আমি প্রশ্ন করি, বলেন তো কোন কাজটা দেখতে পাচ্ছেন? কোনো কিছু তো না। তো 6 মাস হলো, তাহলে করছেনটা কি? তা আপনি তো করছেন না কিছু, যার জন্য আমরা আমাদের 3রা জানুয়ারি সমাবেশ থেকে বলেছিলাম যে 15ই জানুয়ারির মধ্যে সংস্কারের কাজ কি কি করবেন আমাদেরকে জানান, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেন। ওনারা কোনো কাজই করছেন না। তো এখন এই কালক্ষেপণটা করছেন কেন? কি ওই কোনো একটা মানে রাজকীয় দল গড়ে তুলবেন সেই জন্যে? তাহলে সেইটা করতে যাওয়ার মধ্য দিয়ে আরও এমন বেশি জটিল পরিস্থিতি করে ফেলবে,
আমি তো দেখছি যে জনজীবনের সংকট বেড়ে গেলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। বরঞ্চ সরকারকে জনগণের কাছে যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্যে যে কাজ করা দরকার সেটা অগ্রাধিকার ভিত্তিক চিহ্নিত করে ওই কাজ করা দরকার। আর কি বলবে, জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্যে যা যা সংস্কার করতে হয় সেইটা করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা দিয়ে আগানো দরকার। তাহলে কিন্তু আপনি একটা কি বলবো, এই যে একটা জটিলতার মধ্যে কিন্তু আছি, স্বীকার করেন না করেন, এইখান থেকে বেরোনোর একটা পথ আমরা কিন্তু পাবো। ধন্যবাদ। আমি দেখতেছি জটিলতা আরো বাড়বে। জনাব শামসুজ্জামান দুদু, যেমনটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের অবশিষ্ট অংশ দেশ দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে আপনি অবগত আছেন যে খোলস থেকে বেরিয়ে পতিত স্বৈরাচার কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিরোধে বিএনপি কি ধরনের ব্যবস্থা নেবে? প্রশ্ন হচ্ছে যে কর্মসূচির কথা বলা হচ্ছে এবং আওয়ামী লীগ সম্বন্ধে যেসব কথা আসছে বাজারে, এটা যেটা প্রিন্স খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে আমরা আমাদের কাজগুলো যদি সঠিকভাবে করতে পারি, যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদির দাম বাড়ছে সেগুলো সিন্ডিকেটের মধ্যে হোক বা সরকারের ব্যর্থতার কারণে হোক, যে কোনো কারণে এটি আগের তুলনায় কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে, দুই একটা ক্ষেত্রে হয়তো কমেছে। মানুষের জীবন এই জায়গায় খুবই অতিষ্ঠ এবং খুব তারা বিরক্ত। তো সরকার পরিবর্তনে বা স্বৈরাচারের পতনের পর কিন্তু মানুষের প্রত্যাশা ছিল যে এই জায়গাটাই তারা একটা সুবিধা পাবে, নিত্য ব্যবহার্য দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে তারা আগের অবস্থায় থাকবে না। দুই নম্বর হচ্ছে নিরাপত্তাজনিত যে ঘটনাগুলো ছিল, আপনি লক্ষ্য করবেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গত সময়ের বা গত সরকারে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল। দেশে বিদেশে এটা নিয়ে তীব্র বিরোধিতা হয়েছে, সমালোচনা হয়েছে। অতি সম্প্রতি আপনার কুমিল্লাতে আমাদের যুব দলের একজন নেতাকে ধরেন মানে যৌথ বাহিনী তার নিয়ন্ত্রণে নিয়ে খুব নির্মম অত্যাচারের মধ্য দিয়ে তাকে মেরে ফেলেছে। তারা যে ছবিটা বেরোয়েছে, কয়েকটা মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়ে, তাদের মুখের দিকে তাকানো যায় না, এত ভয়ঙ্কর দৃশ্য। তো এখন যদি এটা আবার জাতি দেখে, নিরাপত্তা যেখানে খুব জবাবদিহিতা নাই, অর্থাৎ গ্রেপ্তার হতে পারে মানুষ, বিভিন্ন অভিযোগ হতে পারে, তাকে কোর্টে দিবে, কোর্ট থেকে যে ব্যবস্থা কারাগারে পাঠাবে না, জামিন দিবে, কিন্তু গ্রেপ্তার করে পিটিয়ে মেরে ফেলা এই অধিকার তো তাদের নাই। আর নাই মানে কি, যে অভিযুক্ত তাকে আপনি জাস্ট ট্রান্সফার করছেন, সেই জায়গাতে সরিয়ে দিচ্ছেন, তো তার তো আইনের মানে আওতায় থাকার কথা, মানে মার্ডার, তো অন্য কথা বাদ দিলাম, এটা মার্ডার একেবারে, যেই করুক না কেন, সে সরকারি কর্মকর্তা অথবা বেসরকারি, যেই করুক, রাজনৈতিক দলের নেতারা যেই করুক, তার আইনের আওতায় থাকার ব্যাপার ছিল, সেটা নাই। আপনি খেয়াল করবেন যে বেশ বোধহয় 1-1.5 মাস কি 2 মাস আগে শ্রমিকরা তাদের দাবি নিয়ে, বেতনের দাবি নিয়ে যখন বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন কিন্তু পুলিশ সরাসরি গুলি করে হত্যা করছে। তা আমি এখন কি করে নিশ্চিত হব যে গণতান্ত্রিক একটি বিধি ব্যবস্থার দিকে এগোচ্ছে? গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি থাকে, তাহলে আমার কথাটা আমি বলতে পারবো না সরকারের কাছে, যে আমার কষ্টের কথাটা, অভিযোগের কথাটা, দাবির কথাটা বলতে পারবো না, কিন্তু সেটা তো এখন লক্ষ্য করা যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে সীমাহীন যে লুটপাট হয়েছে, অর্থ ব্যাংকের পর সব মানে ধর্ষুদামে নিয়ে গেছে সেন্ট্রাল ব্যাংক সহ, সেটা প্রথমে আমরা যাও বা একটু আসার কথা শুনেছিলাম, এখন সে টাকা নিয়ে আর কোনো কথাবার্তা নেই। এর মধ্যে প্রতি স্বৈরাচার যেখান থেকে যেভাবে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের এই প্রতি স্বৈরাচার যারা লুটপাটকারী, নৃশংস হত্যাকারী, গণহত্যাকারী, তাদের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে, বিচারে আওতায় আনতে পেরেছে কিনা বা বিচার শুরু করতে পেরেছে কিনা? তারা তাদের পুরনো সাম্রাজ্য তারা ফিরে পাওয়ার স্বপ্ন দেখতেই পারে, আমরা এই সাম্রাজ্য ধ্বংস করতে পেরেছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে সরকারের দায়িত্ব নিতে হবে। তো আমরা তো তাকে বসিয়েছি রাজনৈতিক দল গঠন করার জন্য না, আমরা বসিয়েছি ওখানে একটি
স্বাভাবিক জীবনে জাতিকে ফিরিয়ে আনার জন্য। এর মধ্যে তারা দাবি করছে কিছু সংস্কার, মানে সংস্কারের কথাটা, সংস্কার আমরা বলেছি কোনো অসুবিধা নেই, সংস্কার নির্বাচন প্রক্রিয়াটা একই সঙ্গে চলবে। এবং আমাদের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যত দ্রুত জাতিকে তার অধিকার ফিরিয়ে দিয়ে, ভোটিং অধিকার ফিরিয়ে দিয়ে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যাবে, সংকট কমবে, সংকট বাড়বে না। এখন যখন মানে সন্দেহ করা শুরু করেছে যে নির্বাচন পিছানো হচ্ছে, সম্ভবত তারা তাদের ক্ষমতা নিজেদের মতো করে কুক্ষিগত করার জন্যে দল গঠন থেকে শুরু করে আরও কর্মসূচি হয়তো লুকায়িত আছে, সেগুলো আমরা জানতে পারছি না। কেউ কেউ যদি মনে করে বসে তাহলে এটা তো জাতির জন্য হতাশাজনক হবে। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। প্রতিটি রাজনৈতিক দল, গণতন্ত্রপ্রেমী যারা সংগ্রাম আন্দোলন করেছে গত 16 বছর 17 বছর ধরে, তারা কিন্তু এই সরকারের পিলার। তো এই সরকারের ব্যর্থতা আমাদের কাঁধে ব্যর্থতার বোঝা আসবে, এই সরকারের সাফল্য আমাদের কাঁধে আসবে। তো কিন্তু এই সরকার জবাবদিহিমূলক যদি না হয় তাহলে পরে তো ভবিষ্যৎ আমাদের খুব ভালো না। আপনি বলছিলেন যে আপনারা এই সরকারকে সমর্থন দিয়েছেন, এখন কি আপনারা এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছেন না? আপনাদের নেতারাই বলছে যে সামনের দিনে সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামতে হতে পারে। বিএনপি কেন আন্দোলনে নামার কথা ভাবছে? আমি সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, সরকারের প্রতি পূর্ণ সমর্থন থেকে সরে এসে বিএনপিকে এখন আন্দোলনের কথা ভাবতে হচ্ছে কেন? জানা, এখনো আমরা পূর্ণ সমর্থনেই আছি সরকারের। সরিয়ে গেছে এটা বলা ঠিক হবে না। আমরা এখনো আস্থাশীল এই সরকারের প্রতি, এবং এই ভাবনার মধ্যে আছে সরকার ভুল ত্রুটি করলেও তারা এখনো একটি কার্যকর নির্বাচন বা পদক্ষেপের দিকে তারা এগোবে। অনেকের সময় আসে না যে কেউ যদি ঘুমায় থাকে তাকে একটু খুশাখুশি করে একটু জাগাতে হয়, না হলে দেখা যাবে সে আর বেরোতে পারবে না, রাস্তায় যেতে পারবে না, শিক্ষা জায়গায় পৌঁছাতেও পারবে না। আপনারা কি সরকারকে চাপে রাখতে চাইছেন? চাপ বললে এটা ভুল হবে। তার লক্ষ্যটা আমরা দেখিয়ে দিতে চাচ্ছি যে তাদের কাজগুলো এইটা, যে কাজগুলো করছে এইটা তাদের কাজ না। যেমন তার মধ্যে একটা হচ্ছে দল গঠন, তাদের কাজ না। দল গঠনের কাজ যদি কেউ রাজনীতি করতে চায় তাদের সুনির্দিষ্ট বক্তব্য কর্মসূচি নিয়ে তারা গঠন করবে। সরকারকে এটি যদি ব্যতিব্যস্ত হয় তাহলে সরকার বিতর্কের ভিতরে জড়িয়ে যাবে, এবং সেটা জড়িয়ে যাক এটা আমরা চাই না। এই জন্যে তাদের বলা। আর যদি তারা মনে করে, যেটা 3 তরুণ আছে উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা, যদি মনে করে এই মুহূর্তে জরুরি কাজ হচ্ছে আগামী নির্বাচনের জন্যে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল গঠন করা, ওয়েল অ্যান্ড গুড। কালকে সকালে দেখবো যে আমাদের প্রধান উপদেষ্টা সহ 3 জন উপদেষ্টা পদত্যাগ করে, এই সাহসিকতা, এই লড়াইয়ের মানসিকতা তাদের দেখাতে হবে, সরে যেতে পারবে। ওই জায়গায় যে পারবে ভালো নির্বাচন করার জন্যে, একাধিক মানুষ আমাদের দেশে আছে, তারা এসে আবার ওই চেয়ারগুলো অলঙ্কৃত করবে। সেই জায়গায় কোনো বিতর্ক নেই। ওনারা যদি পারেন ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। না পারলে পর সরে যেতে হবে। যেমন আমরা রাজনৈতিক দল করি, আমরা যখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মনে করেছি আন্দোলন করার দরকার, তখন 60 লক্ষ মামলা, আসামি হোক, 2.5 লক্ষ মামলা হোক, জেল জুলুম হোক, মৃত্যু হোক, আমরা কিন্তু আমাদের মতো করেই থাকছি। বিএনপি থাকছে, অন্য রাজনৈতিক দলগুলো থাকছে, তারা তাদের মতো করে রাস্তায় ছিল এবং তারাও ক্ষতিগ্রস্ত মুখোমুখি। যেহেতু তারা গণতান্ত্রিক বাংলা চাইছে, সেই হিসাবে এরা কোন বাংলা চায়, যদি সেই দায়িত্বটা মনে করে তারা যে এটি তাদের জরুরি কাজ, তো ওই কাজগুলোর জন্যে হয় ওখানে বসে থাকবো, আর নাহলে বেরিয়ে যাব। এটাই আমার কাছে মানে পরিষ্কার বক্তব্য। বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন যে এই সরকার জামায়াত সমর্থিত সরকার কিনা। জামায়াত দীর্ঘদিন বিএনপির মিত্র ছিল, এখন কি জামায়াতকে বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবছে? আমরা গণতান্ত্রিক আন্দোলন যে রাজনৈতিক দলগুলি কাজ করেছে, কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতন ভোগ করেছে, তাদেরকে এখনো আমার মিত্রই মনে করছে। প্রতিটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট একটা লক্ষ্য আছে, তারা তার মতো করে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে, কখনো ঐক্যবদ্ধভাবে, কখনো এককভাবে এই চেষ্টা করতে পারে। তো এই সরকার যদি পক্ষপাতিত্ব করে, যেমন ইতিমধ্যে তার একটা প্রবণতা আমরা দেখেছি, অর্থাৎ এতগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও সেটি তাদের কাজে না, সেই কাজের দিকে সে ঝুঁকেছে।
এখন সেই কাজ যেটা আমার মনে হয় জামাতের দিকে ঝুঁকছে। যেমন তারা যদি বিএনপির দিকে ঝুঁকে, অন্য রাজনৈতিক দলগুলো তো তারা এটা বিরোধিতা করতে পারে। তো স্বাভাবিক কারণে তারা কি চায়, কিভাবে চায় সেটা বলতে হবে। আর কিছু কিছু রাজনৈতিক দল হয়তো মনে ভাবতে পারে তারা খুবই সুবিধাজনক অবস্থায় আছে, তারা আগামী দিনে মঞ্জুলে মকসুদে পৌঁছায় যেতে পারবে। এটা তো ভাবতেই পারে, না ভাবলে তারা কেন রাজনীতি করছে? কিন্তু আদতে বাস্তব পরিস্থিতিটা কি? এই দেশ কখনোই কোনো অবস্থাতেই ধর্মকেন্দ্রিক রাজনীতিতে 71-এর পর মগ্ন হয় নাই। ধর্ম যার যার মতো করে তারা পালন করেছে, তারা ধর্মভীরু। আমার তো মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান বাংলাদেশেই আছে বলে পাকিস্তান তারা যেমন গঠন করেছিল এবং বুঝেছে পাকিস্তান দিয়ে আজ যাই হোক ইসলাম পরিচর্যা হবে না, এই জন্য তারা পাকিস্তানকে খেদিয়েও দিয়েছে। সেই জন্য আমরা মনে করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুসলমানরা এই দেশে আছে। তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা কেউ করে বা তাদেরকে ব্যবহার করে তারা নিজেরা স্বার্থ হাসিল করবে, এটা আমার কাছে মনে হয় না। সেটা আমি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল সম্বন্ধে বলতে চাই না। আমি যেহেতু বিএনপি করি, আমার দল সকল ধর্মের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমাদের রাজনীতি। কিন্তু আমরা তো দেখছি যে ধর্মভিত্তিক দলগুলোকে নিজ বলয়ে আনতে তৎপর বিএনপি জামায়াত উভয় পক্ষ। সেই জায়গা থেকে শোনা যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে। বিএনপি কি চাইবে যে ছাত্ররা তাদের বলয়ে ভিড়ুক? আগাম কথা বলে তো লাভ নাই। তারা যেভাবে মনে করবে যে এই মেরুকরণে অংশগ্রহণ করলে, ধর্মভিত্তিক বা ধর্মের বাইরে মেরুকরণ করলে তাদের সুবিধা হতে পারে। নির্বাচনী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতি এর ভিতরে একটা সুনির্দিষ্ট রেখা আছে। সেই জায়গায় আপনার রাজনীতি যখন নির্বাচন ভিত্তিক হয় তখন অনেক পদক্ষেপই নিতে পারে যেটি অতীতের এই রাজনৈতিক দলগুলো নেয়নি। সেই জন্য যারা নতুন দল করছে তারা যদি কোনো কারণে মনে হয় ধর্মভিত্তিক রাজনীতি থেকে ঝুঁকে যাবে, ঝুঁকে গেলে তাদের ভোট বাড়বে, তাদের আসন বাড়বে, ঝুঁকে যেতে পারে। তো সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার এই মুহূর্তে আমাকে আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। রুহিন হোসেন প্রিন্স, আমরা রাজনীতিতে একটা গুঞ্জন অনেকদিন ধরেই শুনছিলাম যে জামায়াতের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের এক ধরনের সুসম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে আওয়ামী লীগ এবং জামায়াত দিল্লির এক্সটেনশন। সম্পর্কের অবনতি নাকি রাজনীতির কৌশল? না, এইটা আপনি যে কথা বললেন পত্রিকার মাধ্যমে তো দেখি এক একদিন এক এক রকম কথা বলে। এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ডটা কি তার উপরে নির্ভর করে এটা বলা যাবে, এবং এইটা বোঝাই যায়। এটাকে আমি অস্বাভাবিক দেখছি না। যখন একটা দল গড়ে তোলার চেষ্টা করে তখন প্রচলিত যে দলগুলো আছে তার সুবিধা মতো তাদের বিরুদ্ধে পজিশন নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে, সেই তারই পার্ট। এটাকে আমি অত সব গুরুত্ব বা এটা নতুন কিছু এটা মনে করি না। এইটা মনে রাখতে হবে আপনাকে এবং আমাদের সবাইকে, যে ধরনের রাজনীতির নিয়ে আগে আলোচনা করেছি, সে দল একটা নীতি আদর্শ আছে, ভোট তার একটা রাজনীতি আছে। সেইখানে এক একটা দল তার লাভালাভ বিবেচনা করবে, সেটা সময় বলে দেবে। সেই জায়গাটাকে সময়ের অপেক্ষা করা ছাড়া আপনার এই কিছু ধরুন আমরা লেফটরা আমাদের দল আছে, তারপর একটা জোট আছে, তার বাইরেও আমরা চিন্তা করছি যে যারা ব্যবস্থা বদল চাই আরও এই ধরনের বাম গণতান্ত্রিক চিন্তাভাবনা মানুষকে নিয়ে আরও একটা বৃহত্তর জোট করবো, কারণ এটা থাকবে যার যার। আমি যে সেগুলো সময়ের হাতে আমরা ছেড়ে দিই এবং সেই রাজনীতি একটা গণতান্ত্রিকভাবে আগাক, সেটাই হচ্ছে চাওয়া। কিন্তু মূল কথা হচ্ছে যে আলোচনাটাকে আমরা বারবার করছি যে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে এখনো পর্যন্ত আমরা তার ব্যর্থতা দেখতে চাই না। কেন ব্যর্থতা দেখলে? কারণ এই যে এত রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান সংগঠিত করা হলো সেইটাকেই নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে। আপনি দেখেন এই আলোচনায় আজকেও আমরা কিন্তু কোনো একটা বিশেষ দেশের সংকট, তার সমাধান কি এখন ইমিডিয়েট বা ইন লং টার্ম, দেশের সংকটে বিএনপি কিভাবে সমাধান করবে, কমিউনিস্ট পার্টি কিভাবে সমাধান করবে, এই আলোচনায় কিন্তু আমরা ঢুকতে পারলাম না। আমরা আছি কি? আমরা আছি দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্য কথাগুলো বলবো, এটা কারেক্টলি দুদু ভাই এটা পয়েন্ট আউট করেছেন যে অনেকগুলোর মধ্যে আপনি তো যখন তাকে একটা স্বৈরাচারের কথা বা ফ্যাসিস্টের কথা বলছে, সে ভোট ধ্বংস করছে, তাহলে সেই ভোটের সংস্কারের সুনির্দিষ্ট আলোচনা কিন্তু ঢুকতে পারেনি। দুর্নীতি লুটপাট ছিল একেবারে এমন পরিমাণ
যে পাচার টাচার হয়ে গেছে বিশাল ঘটনা, সেইটা নিয়েও দেখেন বেশি আলোচনা আমরা ঢুকতে পারলাম না। বৈষম্য যে পরিমাণ বেড়েছিল সে আলোচনা করতে আমরা পারলাম না এখনো। ব্যক্তি গোষ্ঠী কিভাবে আবির্ভূত হয় সে আলোচনায় কিন্তু আমরা ঢুকতে পারলাম না। আমরা এখন কোথায় আছি? ডাস্টবিন বিতর্ক, বাংলা একাডেমির পদক বিতর্ক, লাল গালিচা দিয়ে নদী খননের মানে খাল খননের বিতর্কের মধ্যে। তা পরিস্থিতি তো সেইটা হলে হবে কি, আসল কাজে কিন্তু আমরা থাকতে পারছি না। এটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিল জনাব শামসুজ্জামান দুদুজি, যদি শেষ করেন। আমি বলছি যে আসল জায়গায় থাকার জন্য মনে রাখতে হবে আমরা যখন সরকারের বিরুদ্ধে বলতে কি তার কতগুলো পয়েন্ট নিয়ে এখনো কথা বলি, সেটা বলি কি জন্যে, যে যাতে করে সে তার সঠিক ট্র্যাকে কাজটা করুক। এখনো পর্যন্ত কিন্তু আমরা তো এখনো বলছি না যে তুমি সরে যাও। জনাব শামসুজ্জামান দুদু যে বিষয়টি বলছিল যে নির্বাচনী রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতির একটা পার্থক্য রয়েছে, যদি আমরা একটু বুঝতে চাই যে স্বার্থের সমীকরণ করতে যে নির্বাচনী এই রাজনীতিতে আবারও পতিত স্বৈরাচার পুনর্বাসিত হবে কিনা, না সেটা আমাকে একেবারে, আমি যদি কুইক, এটা সময়ের উপরে নির্ভর করবে। আমি মনে করি সময়, ধরেন যে কারণে বলছি আমাদের অঙ্কটা সোজা, সরকারকে বলছি, সরকার কিন্তু দেরি করে ফেলছে, এখনো স্পষ্ট করে বলছে না। সে যদি দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচনী ঘোষণা দেয় এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জায়গায় যা যা করা সেই কাজটা যদি করে, এবং আমাদের নীতিমালা থাকবে, সেই নীতিমালাতে আমি অংশ নিতে পারবো কিনা, উনি পারবে কিনা, কোন দল পারবে, এইটা যদি আমরা পারফেক্টলি দ্রুত সময় করতে পারি, তাহলে আমি ওই অংশগ্রহণের বা তাদের কোনো সুবিধা নেওয়ার সুযোগ দেখি না। কিন্তু আপনি দিন যত দেরি করবেন আর নিজেরাই যদি নিজেদের এই যে জনজীবনের সংকট মোচনের কাজটা না করতে পারেন, তাহলে কিন্তু ওই শক্তি আপনি চান না চান সুযোগ পেয়ে যাবে, যেটা আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত না। এটাই মনে করেন কিনা শামসুজ্জামান দুদু? দু লাইনে আপনার মন্তব্য জানতে চাই। আসলে হচ্ছে যে একটা সরকারের বা মানুষের প্রত্যাশা পূরণ করা গেল কিনা, মানুষকে স্বচ্ছ স্বাভাবিকভাবে রাখা গেল কিনা, নিশ্চিন্তে রাখা গেল কিনা, উদ্বেগহীন রাখা গেল কিনা, এটার উপরে নির্ভর করে যারা এই ব্যবস্থার পরিপন্থী অর্থাৎ স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিল তারা এই সুযোগটা নিতে পারে। যদি আমার সাফল্য না থাকে, তাহলে ব্যর্থতা থাকে, তাহলে তারা তো ওই ব্যর্থতা সুগম করবে। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।